আসসালামু আলাইকুম। ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট তোমাদের আজকের এসি মেশিন 1 ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আছি বরাবরের মতোই তোমাদের সাথে সাব্বির ভাইয়া। তো আমি একটু দেখবো যে আমার কথাগুলো কি সব ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং সেই সাথে আমি আছি বরাবরের মতোই একটু জুম হবে, এবং সেই সাথে আমি আছি বরাবরের মতোই একটু জুম হবে, এবং সেই সাথে আমি আছি তোমরা একটু জানাও যে না বলতে কথা বলতে আমাকে একটু বলো যে কথাগুলো কি আমার ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সেই সাথে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি লিঙ্কটা আমাদের পেইড গ্রুপে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে সবাই জয়েন হোক, এবং সেই সাথে আচ্ছা আমাকে একটু জানাবা যে আমার কথাগুলো কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ। ওকে ওকে। নুসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম, তানভীর ওয়ালাইকুম আসসালাম। ওকে, জয়েন করো তোমরা সকলেই। আচ্ছা, আশা করছি ওভারঅল সবকিছু দেখতে পাচ্ছ এবং আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারবা। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, যেহেতু প্রায় এখন রাত 10:30টার মতো বাজে। আমরা আমাদের টপিকসে ফিরে আসি। দেখো, আজকের ক্লাস কন্টেন্ট হচ্ছে আমাদের এসি মেশিন 1 অধ্যায়, প্রথম অধ্যায়, এবং সেখান থেকে আমরা প্রথম অধ্যায়ের যে নাম বা প্রথম অধ্যায়টি হচ্ছে আমাদের ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী। ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের জাস্ট একটা কথাই বলবো, যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে ভর্তি হওনি বা আমাদের কোর্সে ভর্তি হওয়া নিয়ে তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে আসলে এখানে ভর্তি হলে কতটুকু শিখতে পারবে, আমি আমার জায়গা থেকে তোমাদের বেসিক শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। আমি এমনটা বলবো না যে আমি বোঝাবোই বা তোমরা বুঝবাই আমার কথা, আমি এটা বলবো না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং বাকিটুকু তোমাদেরকে বুঝে নিতে হবে। তো যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য কোর্স ফি মাত্র 1299 টাকা। এই কোর্স ফিতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আগামী ক্লাসগুলো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে, আজকে কিন্তু আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি, এসি মেশিন 1 প্রথম অধ্যায়। তোমরা সকলে জানো যে শুরুতেই আমরা আমাদের এই সাবজেক্টগুলো সেমিস্টারের শুরুর দিকে 2-1টা ক্লাস ফ্রিতে দিয়ে থাকি, বাকি ক্লাসগুলো কিন্তু আমাদের পেইড গ্রুপে হয়ে থাকে। তো তোমাদের জানার জন্যই আর কি এই ক্লাসগুলো নেওয়া, তোমরা দেখো কন্টেন্টগুলো কিরকম হয়। তো ষষ্ঠ সেমিস্টার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কোর্স ফি মাত্র 1299 টাকা, এবং এই কোর্স ফি সম্পর্কে বা এই কোর্সের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে বা কোর্সে ভর্তি হতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা সরাসরি আমাকে এই নাম্বারে কল দিতে পারো। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। হ্যাঁ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো, আমরা ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী শিখব। তার আগে বলে রাখি যে ট্রান্সফরমার আসলে কি, এটার কাজ কি, কোথায় ব্যবহার করা হয়।
আগে বেসিক ধারণা দিব, তারপর ধীরে ধীরে অধ্যায়ের ভিতরে যাব। দেখো, আমরা আমাদের দেশের পাওয়ার সেক্টরের বিদ্যুৎ ব্যবস্থাটাকে এত উন্নত কিভাবে করতে পারছি, বা আমাদের হাতের কাছেই এখন বিদ্যুৎ কিভাবে আসলো। বিদ্যুৎ তো তৈরি হচ্ছে ভাইয়া সেই দূর দূরান্তের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, সেখান থেকে বিদ্যুৎটা আমার হাতের নাগালে আসলো কি করে, বা এই পাওয়ারটা যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার, এই পাওয়ারটা আমার কাছে আসলো কিভাবে, আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে কিভাবে, আমার আশেপাশে লাইট জ্বলছে কিভাবে, এই পাওয়ারটা তো নিয়ে আসছে কোনো না কোনো মাধ্যমের সাহায্যে, তাই না? তো ন্যাশনাল গ্রিড থেকে শুরু করে, একটা জাতীয় গ্রিড থেকে শুরু করে বা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে সেই পাওয়ারটাকে সঞ্চালন অর্থাৎ ট্রান্সমিশন এবং সেই সাথে বন্টন বা বিতরণ, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলে থাকি, তাই না? তো সর্বক্ষেত্রে সব জায়গায় পাওয়ারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু মেইনলি সব থেকে মুখ্যম, সব থেকে অপরিসীম একটা ডিভাইস বা একটা মেশিন, সেটা হচ্ছে আমাদের সেই ট্রান্সফরমার। আমাদের ট্রান্সফরমার কিন্তু মেইনলি আমাদের এই যে ট্রান্সমিশন, বন্টন, এই সবগুলো কাজ, কিসের ট্রান্সমিশন বন্টন, ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল পাওয়ারকে ট্রান্সমিশন করতে, বন্টন করতে আমাদের কিন্তু এই ট্রান্সফরমারটা ব্যবহার করে থাকি আমরা। হ্যাঁ, ওকে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই ট্রান্সফরমারটা আসলে কি? ট্রান্সফরমার হচ্ছে একটা স্থির ডিভাইস বা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস। ট্রান্সফরমারকে আমরা স্থির ডিভাইস বা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস বলে থাকি। হ্যাঁ, কেন ভাইয়া এটাকে আমরা স্থির ডিভাইস বা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস বলে থাকি? কারণ ট্রান্সফরমারের মধ্যে এই ট্রান্সফরমারের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি স্থির থাকে, অর্থাৎ অপরিবর্তনীয় থাকে, মানে পরিবর্তন হয় না। হ্যাঁ, অপরিবর্তনশীল থাকে। ট্রান্সফরমারের মধ্যে ফ্রিকোয়েন্সিটা অপরিবর্তনশীল থাকে এবং সেই সাথে আমরা পাওয়ারটাকে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি, এটাও কোনো রকম পরিবর্তন ছাড়াই। হ্যাঁ, আমরা কিন্তু পাওয়ারটাও ট্রান্সফার করতে পারি পরিবর্তন ছাড়াও, যদিও বা ট্রান্সফরমারের কর্মদক্ষতা অনেক বেশি। হ্যাঁ, ট্রান্সফরমারে কিন্তু কর্মদক্ষতা বা দক্ষতা অনেক বেশি, এখানে লস খুবই কম মানের হয়, যার কারণে পাওয়ারও কিন্তু মোটামুটি আমাদের ভালোভাবেই ট্রান্সফার করা যায়, মানে পাওয়ারের তারতম্য খুবই নগণ্য, খুবই কম। হ্যাঁ, পাওয়ারটা আমরা খুব সহজেই ট্রান্সফার করতে পারি এবং ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে, ফ্রিকোয়েন্সি কোনো রকমের পরিবর্তন হবে না। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ট্রান্সফার। ওকে, আচ্ছা, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখবো বা ফ্রিকোয়েন্সিটা কই থেকে আসলো, সবসময় মনে রাখবা যে আমাদের ট্রান্সফরমারকে চালাতে হলে বা ট্রান্সফরমারকে পরিচালনা করতে হলে অবশ্যই আমাদের অল্টারনেটিং কারেন্টের প্রয়োজন হবে বা এসি কারেন্টের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এসি কারেন্ট ছাড়া কিন্তু কোনোভাবেই ট্রান্সফরমার কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ট্রান্সফরমারে এসি কারেন্টের দরকার হবে এবং এসি কারেন্টের মধ্যে কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, ডিসি কারেন্টে কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে না, ফ্রিকোয়েন্সি শূন্য, আর এসি কারেন্টে কিন্তু ফ্রিকোয়েন্সি বিদ্যমান, মানে ফ্রিকোয়েন্সি থাকে। আর এই ফ্রিকোয়েন্সিটা ট্রান্সফরমারের মধ্যে কি থাকে, স্থির থাকে। হ্যাঁ, স্থির থাকে, এটা পরিবর্তন হয় না, সেই সাথে পাওয়ার কি হয়, ট্রান্সফার করা যায়। এখন মেইন বিষয় আসে, আরেকটা মেইন বিষয় কি, আমরা শুধুমাত্র পাওয়ার ট্রান্সফার না, আমরা এখানে ভোল্টেজকেও কিন্তু ট্রান্সফার করতে পারি। কিভাবে, কমিয়ে অথবা বাড়িয়ে। আমরা কিন্তু ট্রান্সফরমারটা ভোল্টেজকেও কমিয়ে বাড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি বা স্থানান্তর করতে পারি। ঠিক আছে, ভোল্টেজকে কমিয়ে অথবা বাড়িয়ে। ঠিক আছে, ভোল্টেজ কমা বাড়া করা যায়, ভোল্টেজ
কমানো বা বাড়ানো, হ্যাঁ, ভোল্টেজ কমানো বা বাড়ানো। ওকে, আচ্ছা, সেই সাথে এখানে কারেন্টের তারতম্য দেখা যায়, মানে কারেন্ট পরিবর্তনশীল হয়। যখন ভোল্টেজটা ট্রান্সফার করা হয় তখন কিন্তু কারেন্টেরও পরিবর্তন দেখা দেয়, কারেন্টের মানেরও পরিবর্তন দেখা দেয়, যেটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবে বা দেখতে পারবে। হ্যাঁ, কারেন্টের মানেরও পরিবর্তন দেখা দেয়। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে জাস্ট একটু বেসিক সম্পর্কে বললাম যে ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস। হ্যাঁ, এবং এই ট্রান্সফরমার কিন্তু একজন বিজ্ঞানীর সূত্র বা তথ্য থেকেই প্রতিষ্ঠা হয়েছিল, বা ট্রান্সফরমার ডিভাইসটা বা মেশিনটা, এই ট্রান্সফরমার মেশিনটা কিন্তু একজন বিজ্ঞানীর বা একজন আবিষ্কারকের দ্বারাই কিন্তু এর সূচনা হয়। কিভাবে, কোন আবিষ্কারক? আবিষ্কারক হচ্ছে বৈজ্ঞানিক মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, মাইকেল ফ্যারাডে, সেই মাইকেল ফ্যারাডে 1831 সালে একটা নীতি আবিষ্কার করেন। সেই নীতিটা হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। এই যে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি, এই নীতিটা কি তোমরা জানো, বা এই নীতিটা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হইলো বা কিভাবে আসলো বা কাজটা কিভাবে ঘটলো? দেখো, আমরা যদি কোনো পরিবাহীর মধ্যে, কোনো কয়েলের মধ্যে, একটা কয়েল তো একটা পরিবাহী, তাই না? এটা ধরো কয়েল, তাই না? কয়েল তো একটা পরিবাহী। তো এই যে পরিবাহী, এই পরিবাহীর মধ্যে আমরা যখন অল্টারনেটিভ কারেন্ট প্রবাহিত করাবো বা এসি কারেন্ট প্রবাহিত করাবো, তখন কিন্তু এই কয়েলের চতুর্দিকে কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হবে, তাই না? চৌম্বকীয় বলরেখার সৃষ্টি হবে, চৌম্বকীয় বলরেখার সৃষ্টি হবে। ওকে, তো এই চৌম্বকীয় বলরেখাকে আমরা এখানে মিউচুয়াল ফ্লাক্স বলি, মিউচুয়াল ফ্লাক্স বলে থাকি। হ্যাঁ, চৌম্বকীয় বলরেখাকে। তো এই চৌম্বকীয় বলরেখা দ্বারা কিন্তু আমাদের এর আশেপাশে যদি আর কোনো পরিবাহী বা কয়েল থেকে থাকে, যদি ধরো যে এখানে একটা কয়েল আছে, এই জায়গার মধ্যে একটা কয়েল আছে, এই কয়েলটার মধ্যে কিন্তু এই চৌম্বকীয় বলরেখাগুলো দ্বারা কিন্তু কর্তন হবে। হ্যাঁ, কোথায় কর্তন হবে? চৌম্বকীয় বলরেখা দ্বারা এই পরিবাহীতে কর্তন হবে। এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, কয়েলটা তো একটা পরিবাহী, তো এই পরিবাহীর মধ্যে কি হবে? কর্তন হবে। তো কর্তন হলে তখন কি হবে? তখন হচ্ছে ভোল্টেজটা, এখানে আমি যে ভোল্টেজটা পাঠাইছিলাম, মানে এখানে আমি যে ভোল্টেজটা দিয়েছিলাম বা কারেন্টটা ফ্লো করেছিলাম, সেই ভোল্টেজের দরুন আমার এখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্স থেকে কিন্তু আমার এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, এই কয়েলের মধ্যেও কিন্তু কর্তন হবে বা এখানেও ভোল্টেজ আবেশিত হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে জাস্ট একটু আমার যে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির জাস্ট একটু ধারণা দিলাম। আমরা এখনো ভেতরে যাইনি, কিন্তু বাইরে থেকেই দেখতেছি। হ্যাঁ, তো এখন ভেতরের দিকে আমরা একটু যাবো, ধীরে ধীরে ভেতরের দিকে যাবো। হ্যাঁ, একটু খেয়াল করো। আমি একটা তোমাদের ট্রান্সফরমারের একটা চিত্র তুলে ধরবো। এখানে একটা ট্রান্সফরমারের চিত্র তুলে ধরবো। যদিও বা আমি খুব সুন্দর করে আঁকতে পারি না, আমি চেষ্টা করতেছি তোমাদের বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন হয় দেখানোর। এই যে একটা তোমরা কয়েল দেখতে পাচ্ছ পেঁচানো, তাই না? একটা কয়েল পেঁচানো তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে কয়েলটা, এই দিকের যে কয়েলটা, এই কয়েলটাকে আমরা বলতে পারি প্রাইমারি কয়েল। কি কয়েল? প্রাইমারি কয়েল বা প্রথমা কয়েল। হ্যাঁ, প্রথমা কয়েল বা প্রাইমারি কয়েল। হ্যাঁ, এটাকে আমরা প্রাইমারি কয়েল বলতে পারি, প্রাইমারি কয়েল। তো এই প্রাইমারি কয়েলের মধ্যে যখন আমরা কি দিব?
অল্টারনেটিং ভোল্টেজ দিব বা অল্টারনেটিং কারেন্ট দিব, তখন এখানে আমরা যে ভোল্টেজটা দিব না, ভোল্টেজটা দেওয়ার ফলে আমার এই কয়েলের মধ্যে কিন্তু ওই যে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে এখানে কি হবে, মিউচুয়াল ফ্লাক্সের সৃষ্টি হবে বা চৌম্বকীয় বলরেখা দেখা দিবে। তো এই চুম্বকীয় বলরেখাগুলো আমার কি হবে জানো, চুম্বকীয় বলরেখাগুলো এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই ফ্রেম, একটা ফ্রেম দেখতে পাচ্ছ তোমরা, তাই না? এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছ, এই ফ্রেমটা হচ্ছে আমাদের ল্যামিনেটেড কোরের তৈরি। ফ্রেমটা কিসের? ল্যামিনেটেড কোরের তৈরি। এই ফ্রেমটা হচ্ছে ল্যামিনেটেড কোরের তৈরি। তো এই ল্যামিনেটেড কোরের তৈরি একটা ফ্রেম, যার মধ্য দিয়ে এখানে যে দেখো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বকীয় বলরেখাগুলো উৎপন্ন হয়েছিল, সেই চৌম্বকীয় বলরেখাগুলো এই কোরের মধ্য দিয়ে স্থানান্তর হবে। কোথায় স্থানান্তর হবে? এই কোরের মধ্য দিয়ে স্থানান্তর হয়ে এইখানে যে একটা কয়েল দেখতে পাচ্ছ পেছানো, এই কয়েলটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। হ্যাঁ, সেকেন্ডারি কয়েল। এই সেকেন্ডারি কয়েলের মধ্যে যাবে কি, যাবে এই চুম্বকীয় বলরেখাগুলো আমার এই সেকেন্ডারি কয়েলের মধ্যে যাবে। দেখো এখানে কিন্তু আসলে বিষয়টা কি, আমাদের কোন রকম কিন্তু মাঝখানে কোন রকম বৈদ্যুতিক যে তার আছে বা যে কেবল, সেই কেবল দিয়ে কোন রকম কানেকশন নাই কিন্তু। হ্যাঁ, মাঝখানে কিন্তু বৈদ্যুতিক কোনো তারের কানেকশন নাই। হ্যাঁ, আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যালি কানেক্টেড আছে, বাট এখানে কোনো একটা কয়েলের সাথে আরেকটা কয়েলের কোনো রকম কিন্তু কানেক্টেড না বা কোনো রকম কানেকশন এখানে নাই, সংযোগ নাই। জাস্ট এখানে কি হচ্ছে, এই যে প্রথম যে প্রাইমারি কয়েলটা আছে, এই কয়েলের মধ্যে যখন আমরা ভোল্টেজ দিচ্ছি তখন এখানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, চুম্বকীয় বলরেখা উৎপন্ন হচ্ছে। সেই চুম্বকীয় বলরেখা ল্যামিনেটেড কোরের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে? সেকেন্ডারি কয়েলে যাচ্ছে। এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে যখন কি হচ্ছে জানো, সেকেন্ডারি কয়েলকে কর্তন করছে। সেকেন্ডারি কয়েলটা তো একটা পরিবাহী, তাই না? তো এই পরিবাহীর মধ্যে কর্তন হচ্ছে। কর্তন হওয়ার ফলে আমার এখানে একটা ভোল্টেজ আবেশিত হচ্ছে। ঠিক আছে, একটা ভোল্টেজ আবেশিত হচ্ছে। তো এই অবস্থাটাই হচ্ছে আমার মূলত একটা ট্রান্সফরমারের মূল নীতি। আমরা তখন এই সেকেন্ডারিতে কি পাচ্ছি, একটা ভোল্টেজ পাচ্ছি, এখানে একটা ভোল্টেজ দিচ্ছি, এখানে একটা ভোল্টেজ পাচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের একটু কমেন্টগুলো করবো যে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা, যতটুকু বুঝাইছি বা বুঝাইলাম এতটুকু বুঝতে পারলা কিনা, জাস্ট আমাকে এতটুকু বলো। সত্যি বলছো ভাইয়া, ফ্রিকোয়েন্সি নিয়ে এই সাবজেক্টে আলাদা চ্যাপ্টার আছে। ফ্রিকোয়েন্সি নিয়ে না, মানে আমি যদি বলি, আমাদের সম্পূর্ণ এই এসি মেশিন 1 বইয়ে আমাদের শুরু থেকে একদম 10টা অধ্যায় সম্ভবত, হ্যাঁ এখানে আমরা প্রায় 10টা অধ্যায়, সরি 9টা অধ্যায়ের মতো, হ্যাঁ 9টা অধ্যায়ের মতো আমাদের শুরুতেই তোমরা সম্পূর্ণ ট্রান্সফরমার নিয়ে আলোচনা দেখতে পাবে। মানে সম্পূর্ণ 9 অধ্যায়, 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত সব ট্রান্সফরমার নিয়ে আলোচনা বা ট্রান্সফরমার নিয়ে এখানে পড়াশোনা। বাকি যে 9 অধ্যায় থেকে শেষের অধ্যায় পর্যন্ত এগুলো হচ্ছে মোটর নিয়ে আলোচনা, এসি মোটর, হ্যাঁ মানে ইন্ডাকশন মোটর নিয়ে এখানে আলোচনা করা আছে। তো ট্রান্সফরমারের মানে ট্রান্সফরমারটাকে এই সাবজেক্টে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ট্রান্সফরমারের এখানে আমরা বিভিন্ন রকমের ম্যাথ শিখবো, বিভিন্ন ধরনের সমতুল্য সার্কিট দেখবো। ট্রান্সফরমারের এখানে আমরা লসের সূত্র, লসের হিসাব নিকাশ করব, পাওয়ারের হিসাব নিকাশ করব। হ্যাঁ, তো এই ট্রান্সফরমারের এখানে মেইনলি সবথেকে বেশি পড়াশোনা আছে এই সাবজেক্টে। ওকে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে একটা ট্রান্সফরমারের, তোমাদের আরেকটা ইনফরমেশন জানাই রাখি যে
একটা ট্রান্সফরমারের কর্মদক্ষতা বা দক্ষতা কত হয়ে থাকে জানো? একটা ট্রান্সফরমারের কর্মদক্ষতা 95% থেকে 99%, অর্থাৎ 95% থেকে 99% পর্যন্ত হয়ে থাকে একটা ট্রান্সফরমারের কর্মদক্ষতা। কেন বলতে পারবা যে কেন একটা ট্রান্সফরমারের কর্মদক্ষতা এত বেশি হয়ে থাকে বা কেন এত বেশি হয়? কারণ ট্রান্সফরমারের মধ্যে কোনো কিন্তু ঘূর্ণায়ন অংশ নাই, এখানে কিন্তু কোনো কিছু মেকানিক্যাল ভাবে বা ঘূর্ণায়ন কোনো কিছু বস্তু এখানে কিন্তু ঘুরতেছে না বা কোনো কিছু নাই কিন্তু এখানে, হ্যাঁ, ঘূর্ণায়ন কোনো ডিভাইস নাই বা এখানে আমাদের বাতাস জনিত কোনো লস হয় না। ঠিক আছে, এখানে লস হয় না আমরা বলবো না, লস হয়। যেমন এখানে ট্রান্সফরমারের এই কোরের মধ্যে লস হয়, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, হ্যাঁ, লস হয়। তো লসের পরিমাণ খুবই কম। হ্যাঁ, ওকে। তো আমরা এই কথা থেকে কি কি জানবো? আর দেখো, আমরা এই কথা থেকে জানবো আচ্ছা, এবার আমরা দেখবো যে আসলে ট্রান্সফরমারের প্রকারভেদ। হ্যাঁ, ট্রান্সফরমারের প্রকারভেদগুলো জানবো। হ্যাঁ, দেখো, তো একটা ট্রান্সফরমারের প্রকারভেদ যদি আমরা জানতে চাই, সেই প্রকারভেদগুলো আসলে একটা প্রকারভেদের সাথে অন্য একটা প্রকারভেদ ওতপ্রোতভাবে জড়িত থাকে। যেমন এখানে হচ্ছে আমরা কার্যপ্রণালীর উপর ভিত্তি করে আমরা যদি বলি, মানে কাজের উপর ভিত্তি করে ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। হ্যাঁ, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর অন্যটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। একটা স্টেপ আপ ট্রান্সফরমার, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা কাজের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে। এবার আসো কোরের গঠনের উপর ভিত্তি করে, কোরের গঠন অনুসারে বা গঠনের উপর ভিত্তি করে। এই যে এটা কোর না, এটা তো কোর, এই ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোর। হ্যাঁ, এই কোরের গঠনের উপর ভিত্তি করে আবার দেখা যায় যে ট্রান্সফরমার হচ্ছে টোটালি তিন প্রকার। একটা হচ্ছে কোর টাইপ, তারপর হচ্ছে শেল টাইপ, আর এটা হচ্ছে স্পাইরাল কোর টাইপ। এই যে এটা কিন্তু কোশ্চেন অনেক জায়গায় বারবার আসে। হ্যাঁ, যে কোরের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার? হ্যাঁ, কোর টাইপ, শেল টাইপ, আর এটা হচ্ছে স্পাইরাল কোর টাইপ। আচ্ছা, এবার আসো ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্রের উপর ভিত্তি করে আবার কত প্রকার। ব্যবহারের উপর ভিত্তি করে দেখো কি কি আছে: পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার। হ্যাঁ, এবং ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে, একটা মজার বিষয় হচ্ছে ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে আবার দুই প্রকার। সিটিপিটি, যেটা আমরা গত ক্লাসে মেজারমেন্ট ক্লাসে আমরা দেখেছিলাম, সিটিপিটি। হ্যাঁ, কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে শীতলীকরণ পদ্ধতির উপর অনুসারে। হ্যাঁ, শীতলীকরণ মানে ট্রান্সফরমারকে ঠান্ডাকরণ পদ্ধতি অনুসারে আবার বেশ কয়েক প্রকার আছে, এগুলো তোমরা পড়ে নিবা। যেমন কুলিং, স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার, মানে স্বাভাবিকভাবে ঠান্ডা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার। তারপর হচ্ছে তেলে নিমজ্জিত পানি, হ্যাঁ, দ্বারা কুলিং ট্রান্সফরমার। হ্যাঁ, তেলে নিমজ্জিত চাপযুক্ত তেল দ্বারা কুলিং ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার হচ্ছে ঠান্ডাকরণের উপর ভিত্তি করে আবার বেশ কয়েক প্রকার হয়। হ্যাঁ, ট্রান্সফরমারকে ঠান্ডা করতে হয়। কেন করতে হয়, কি জন্য দরকার, সবগুলো পরে বলবো। হ্যাঁ, আপাতত মনে রাখো যে ঠান্ডাকরণের উপর ভিত্তি করে বেশ কয়েক প্রকার ট্রান্সফরমার এখানে প্রকারভেদ আছে, যেগুলো তোমরা 2, 3, 4টা মাথায় রাখতে পারো, পরে রাখতে পারো। তারপরে স্থাপন মানে ইনস্টলেশন, স্থাপনের উপর ভিত্তি করে আবার ট্রান্সফরমার কয়েক প্রকার। যেমন হচ্ছে ইনডোর টাইপ ট্রান্সফরমার, আউটডোর টাইপ ট্রান্সফরমার। হ্যাঁ, তারপর হচ্ছে পোল মাউন্টেড ট্রান্সফরমার। হ্যাঁ, পোল মাউন্টেড ট্রান্সফরমার তোমরা অনেকেই হয়তো দেখছো, এই যে এরকম দুইটা পোলের মাঝখানে এইভাবে একটা কাঠের ঝুলন্ত ফ্রেমের উপর এখানে ট্রান্সফরমারটা ঝুলতেছে, মানে ঝুলতেছে না, এইভাবে ট্রান্সফরমারটা বসানো আছে। হ্যাঁ, এইভাবে ট্রান্সফরমারটা বসানো আছে দুইটা পোলের মধ্যে। হ্যাঁ, দুইটা পোলের মধ্যে এইভাবে ট্রান্সফরমারটা মাঝখানে বসানো আছে। তো এটা হচ্ছে পোল টাইপ ট্রান্সফরমার, পোল মাউন্টেড ট্রান্সফরমার এটা। হ্যাঁ, তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ডেড ট্রান্সফরমার আছে, আবার ফ্রিকোয়েন্সি অনুযায়ী দুই প্রকার: অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার।
আবার ফেজের উপর মানে দুই প্রকার, হ্যাঁ, ফেজের উপর দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ, আর একটা হচ্ছে পলিফেজ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেইনলি ট্রান্সফরমারের একটা বেসিক ধারণা। হ্যাঁ, এবার আমরা দেখব যে আসলে একটা ট্রান্সফরমারের মধ্যে কি কি অংশ থাকে বা কি কি হচ্ছে অংশের সমন্বয়ে, কি কি সেগমেন্টের সমন্বয়ে একটা ট্রান্সফরমার গঠিত হয়, এবং প্রত্যেকটা অংশের আমরা দেখবো যে আসলে কাজটা কি। হ্যাঁ, আসলে ট্রান্সফরমারে অনেকগুলো কিন্তু অংশ থাকে, আমরা মেইন কয়েকটা অংশের কাজ সম্পর্কে জানবো, দেখবো যে আসলে সেই অংশগুলো আমাদের ট্রান্সফরমারের কি কাজে লাগে সেটা দেখবো। তো শুরুতে আসি যে আমাদের ট্যাঙ্ক, ট্রান্সফরমারের মধ্যে কিন্তু ট্যাঙ্ক থাকে, ট্রান্সফরমারের মধ্যে কিন্তু ট্যাঙ্ক থাকে। হ্যাঁ, আচ্ছা, এই যে ট্যাঙ্কের আসলে কাজ কি বা ট্যাঙ্কের কি দরকার ট্রান্সফরমারের মধ্যে? দেখো, বড় বড় ট্রান্সফরমার গুলো দেখা যায় যে ট্যাঙ্কের মধ্যে যে আমাদের কয়েল গুলো আছে, মানে প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, এই কয়েল গুলো কিন্তু চুবানো থাকে। হ্যাঁ, এই কয়েল গুলো চুবানো থাকে এই ট্যাঙ্কের ভিতরে, এবং ট্যাঙ্কের ভিতরে তেল থাকে। হ্যাঁ, এই ট্যাঙ্কের ভিতরে তেল থাকে, কারণটা কি? তেল হচ্ছে ওখানে ইনসুলেশনের কাজ করে, তেল ওখানে কি কাজ করে? ইনসুলেশনের কাজ করে। সেই সাথে আমাদের কয়েল গুলোকে ওভারঅল আমার ট্যাঙ্কটাকে টোটালি ঠান্ডা রাখার কাজ করে, শীতলীকরণের কাজ করে। আচ্ছা, এবার আসো তেলের কাজ কি? এখানে কিন্তু তেল থাকে। হ্যাঁ, তেলের কাজ কি? তেলের কাজ কিন্তু মেইনলি হচ্ছে কি ওই যে ইনসুলেশনের কাজ করা। ট্রান্সফরমারে ব্যবহৃত তেল ইনসুলেশন হিসেবে এবং ওয়াইন্ডিং মানে কি কয়েলকে ঠান্ডাকরণের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, ট্রান্সফরমারের তেল। তো এই তেলের কিন্তু দুইটা নাম আছে, একটা হচ্ছে আমাদের নাম পাইরানল, হ্যাঁ, পাইরানল, এবং আরেকটা হচ্ছে সিলিকাজেল। হ্যাঁ, সিলিকাজেল, এটা হচ্ছে সিলিকাজেল। এই দুইটা তেল সাধারণত আমার এই তেলের মধ্যে ব্যবহৃত হয়, তেলের মধ্যে থাকে পাইরানল এবং সিলিকাজেল। ঠিক আছে, আচ্ছা, এবং সেই সাথে ট্রান্সফরমারের মধ্যে কোর ব্যবহৃত হয়। কোর তো জানো, কোর তো কিছুক্ষণ আগে বললাম, কোর তো কোথায় ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয় বললাম। তারপরে বলি, দেখো, ওয়াইন্ডিং মানে ওয়াইন্ডিং বলতে কি? কয়েলগুলো যে ইস্পাতের তৈরি ফ্রেমের মধ্যে জড়িয়ে থাকে, হ্যাঁ, সেটাকে আমরা মেইনলি ওই ফ্রেমটাকে আমরা বলি কোর। হ্যাঁ, এবং এই কোরের মধ্যে কিন্তু দেখা যায় যে একটা ইনসুলেশনের প্রলেপ দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় লেমিনেটেড কোর। যখন এটাতে একটা ইনসুলেশনের প্রলেপ দেওয়া হয় এই ইস্পাতের তৈরি কোরের মধ্যে, তখন কিন্তু সেটাকে আমরা লেমিনেটেড কোর বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে লস হয়ে থাকে, দুইটা লস হয়ে থাকে, একটা হচ্ছে হিস্টেরিসিস লস এবং অন্য আরেকটি হচ্ছে এডি কারেন্ট লস এই কোরের মধ্যে। ঠিক আছে, কোরের মধ্যে দুইটা লস হয়। হ্যাঁ, এই কোর লস সংগঠিত হয়, সেই কোর লসের মধ্যে কিন্তু দুটো লস থাকে, একটা হচ্ছে এডি কারেন্ট লস, অন্য আরেকটি হচ্ছে হিস্টেরিসিস লস। ওকে, এবং আসো আরেকটি অংশ, আসো এখানে হচ্ছে ওয়াইন্ডিং বা কয়েল ছাড়া কি ট্রান্সফরমার হবে? বলো, ট্রান্সফরমার কি কয়েল ছাড়া চিন্তা করা যায়? ট্রান্সফরমার তো কয়েল ছাড়া চিন্তা করা যায় না, ট্রান্সফরমার তো কয়েল থাকবে। তো এই কয়েল কিন্তু আমাদের ট্রান্সফরমারের অবশ্যই দরকার হবে। তো কয়েলের প্রয়োজন আছে কেন? কয়েলের প্রয়োজন আছে কারণ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনিটির উপর ভিত্তি করে কয়েলের মধ্যে যখন আমরা অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত করি, তখন সেখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো সংশ্লিষ্ট আরেকটি কয়েলের মধ্যে কি হয়? কর্তন হয়, বা আরেকটি পরিবাহীর মধ্যে কর্তন হয়। ফলে সেখানে একটা ভোল্টেজের উৎপন্ন হয়, বা সেখানে
পাওয়ার ট্রান্সফার হয় এবং সেই সাথে ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। ওকে, তো এবার আসো যে ইনসুলেশন কিন্তু ব্যবহৃত হয়, এখানে কিন্তু আবার ইনসুলেশন ব্যবহৃত হয়। কোথায়? ট্রান্সফরমারের মধ্যে। ইনসুলেশন, ইনসুলেশন কি? ইনসুলেশন হচ্ছে একটা অপরিবাহী। তাহলে এখানে আমাদের কিন্তু একটা অপরিবাহী ব্যবহৃত হয়, যেই অপরিবাহীটা হচ্ছে কোথায় ব্যবহৃত হয়? কয়েলে ব্যবহৃত পরিবাহীর উপর সুপার এনামেল অপরিবাহী অর্থাৎ ইনসুলেশনের প্রলেপ দেয়া থাকে। কোথায় থাকে? কয়েলে ব্যবহৃত পরিবাহীর উপরে, হ্যাঁ, সুপার এনামেল একটা ইনসুলেশনের প্রলেপ দেওয়া থাকে। হ্যাঁ, এটা কোথায় থাকে? ইনসুলেশনের মধ্যে থাকবে। হ্যাঁ, এবার আসো কনজারভেটর। এবার আসো এটা মেইন একটা খুব ইম্পর্টেন্ট অংশ, যেটা হচ্ছে কনজারভেটর। কনজারভেটরটা কি ভাইয়া? কনজারভেটরটা হচ্ছে দেখো, ট্রান্সফরমারে কিন্তু যে তেল থাকে ট্রান্সফরমারের ভেতরে, সেই তেল কিন্তু গরম হয়। ট্রান্সফরমারটা বেশিক্ষণ চালালে বা ট্রান্সফরমারটা বেশিক্ষণ চললে, বেশি লোড পড়লে ট্রান্সফরমারের মধ্যে তেল কিন্তু গরম হতে শুরু করে। তো যখন তেল গরম হয়, এই তেল কিন্তু গরম হলে আয়তনে বৃদ্ধি পায়। আবার যখন তেলটা ঠান্ডা হয় তখন কিন্তু আয়তনে তেলটা কিন্তু সংকুচিত হয় বা আয়তনে তেলটা কমে আসে। তো কনজারভেটর কি করে জানো? কনজারভেটর হচ্ছে তেলের যদি আয়তনটা বৃদ্ধি পায় তখন কিন্তু এই যে তেলটা হচ্ছে আমাদের একটা পাইপের মধ্য দিয়ে কোথায় আসে? কনজারভেটরে গিয়ে জমা হয়। একটা পাইপের মধ্য দিয়ে কনজারভেটরে কি হয়? জমা হয়। ঠিক আছে? কখন জমা হয়? যখন তেলটা আয়তনে বৃদ্ধি পায়। ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, এবার আসো যে আবার যখন তেলটা কিন্তু সংকুচিত হয়, যখন ঠান্ডা হয়, তেলটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু তেলটা আয়তনে সংকুচিত হয় এবং আবার ট্যাঙ্কে গিয়ে জমা হয়। ওকে, এবার আসো আরেকটা অংশ, যেটার নাম হচ্ছে ব্রিদার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অংশ, মাথায় রাখবা। কনজারভেটর, ব্রিদার, এই দুটো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মানে সেগমেন্ট ট্রান্সফরমারের জন্য। এগুলো কিন্তু ভাইভাতে প্রশ্ন করে অথবা অতি সংক্ষিপ্ত এগুলো প্রশ্ন কিন্তু থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ব্রিদারটা আসলে কি? ব্রিদারটা হচ্ছে তেলের সংকোচন প্রসারণের ফলে বাইরে থেকে কিন্তু বাতাস, হ্যাঁ, ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভিতরে কি করে? প্রবেশ করে এবং বাইরে বেরিয়ে যায়। ট্যাঙ্কের ভিতরে বাতাস যখন প্রবেশ করবে তখন কিন্তু বাতাসের সাথে বিভিন্ন ধূলি কণা বা হচ্ছে জলীয় বাষ্প থাকে। তো ট্যাঙ্কের ভিতরে যখন বাতাস প্রবেশ করবে, ট্যাঙ্কের ভিতরে বাতাস কেন আমরা প্রবেশ করাবো? ট্যাঙ্কটাকে একটু ঠান্ডা রাখার জন্য, হ্যাঁ, বা ট্যাঙ্কের তেলটাকে একটু ঠান্ডা করার জন্য। তো বাইরে থেকে যখন বাতাসটা ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু ট্যাঙ্কের ভেতরে ওই বাতাসটা শুষ্ক বাতাস প্রবেশ করাতে হবে। কোন বাতাস? শুষ্ক বাতাস। তাহলে বাইরের যে ধূলিকণা বা জলীয় বাষ্প যে বাতাসটা থাকবে সেই বাতাসটাকে শুষ্ক করে আমরা কোথায় দিব? আমরা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করাবো এবং সেই কাজটা আমাদের করে থাকে কি? সেই কাজটা আমাদের করে থাকে ব্রিদার। ঠিক আছে, তাহলে বাতাসকে শুষ্ক করে, জলীয় বাষ্প মুক্ত করে, বাতাসকে শুষ্ক করে কি করে? ব্রিদার করে। হ্যাঁ, কি করে? এখানে ব্রিদার করে। ওকে, তারপরে তোমরা এখান থেকে আর কি পড়বা? এখান থেকে পড়বা সিলিকা জেল। সিলিকা জেল কিছুক্ষণ আগে আমি উপরে লিখেছি, দেখো এই যে এখানে লিখেছি সিলিকা জেল। এই সিলিকা জেলটা আসলে কি কাজ করে দেখো। সিলিকা জেল কিন্তু দেখা যায় দানাদার একটা মানে পদার্থ। সিলিকা জেল একটা দানাদার পদার্থ, যেটা হচ্ছে ব্রিদারের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, সিলিকা জেল ব্রিদারের মধ্যে থাকে এবং দানাদার একটা পদার্থ, দানাদার পদার্থ। এটার কাজ হচ্ছে ওই যে বাতাসটা বাইরে থেকে যে বাতাসটা আসবে সেই বাতাসটাকে যাতে শুষ্ক করে তোলা যায় বা শুষ্ক করা যায়, সেজন্য এখানে আমাদের যে ব্রিদার আছে সেই ব্রিদারের মধ্যে সিলিকা জেল থাকে, ব্যবহৃত হয়। তারপর আসলে বুশিং। হ্যাঁ, বুশিং এর মাধ্যমে আরেকটা হচ্ছে বুশিং। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ট্রান্সফরমারের অংশ। হ্যাঁ, বুশিং কি? বুশিং হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ভিতরে যে কয়েলগুলো থাকে না, এই কয়েলগুলোর যে টার্মিনালগুলো থাকে,
এগুলো কিন্তু ট্যাঙ্ক মানে কয়েলগুলো তো ট্যাঙ্কের ভিতরে থাকে তাই না, তো ট্যাঙ্কের ভিতর থেকে সেই কয়েলের টার্মিনালগুলোকে বাইরে বের করে নিয়ে আসাটাই হচ্ছে বুশিং। হ্যাঁ, তোমরা কিছু কিছু ট্রান্সফরমার দেখবা এরকম ট্রান্সফরমার দেখবা, এই ট্রান্সফরমারে দেখবা যে এইখানে এরকম ভাবে আছে, এই যে এইগুলোকে দেখতে পাচ্ছ না, এইগুলো হচ্ছে কিন্তু বুশিং। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রান্সফরমারের বুশিং, বুঝতেছো? এই যে এগুলো হচ্ছে ট্রান্সফরমারের বুশিং। ওকে, তারপর আর এখান থেকে পড়বা হচ্ছে বুক লস রিলে। হ্যাঁ, বুক লস রিলে, বুক লস রিলে, এই বুক লস রিলেটার কাজ কি? দেখো, ট্রান্সফরমারের নীরব প্রহরীর কাজ করে এই বুক লস রিলে। হ্যাঁ, ট্রান্সফরমারের মধ্য দিয়ে যখন আমাদের অধিক লোড পড়ে যায় বা ট্রান্সফরমারে যদি গ্যাস জমে যায়, হ্যাঁ, বা এখানে হচ্ছে তোমার মেইনলি আচ্ছা দেখো, আচ্ছা এই বুক লস রিলেটা কিন্তু আমাদের ট্রান্সফরমারের ট্যাঙ্ক, এই যে ট্রান্সফরমারের ট্যাঙ্ক এবং আমাদের এখানে যে কনজারভেটর আছে, ট্রান্সফরমারের ট্যাঙ্ক এবং কনজারভেটর আছে না, এই কনজারভেটর ট্যাঙ্ক এবং কনজারভেটরের মধ্যবর্তী অংশে লাগানো থাকে এই বুক লস রিলে। যখন ট্রান্সফরমারের মধ্যে আমাদের কোনো ত্রুটি দেখা দেয় তখনই আমাদের এই বুক লস রিলেটা নীরব প্রহরীর কাজ করে, অর্থাৎ ট্রান্সফরমারের ট্যাঙ্ক হতে বুক লস রিলেকে সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ ট্রান্সফরমারকে বন্ধ করার জন্য আমরা বুক লস রিলেটা ব্যবহার করে থাকি, ট্রান্সফরমারকে বন্ধ করার জন্য। ঠিক আছে, ট্রান্সফরমারকে বন্ধ করার জন্য আমরা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার জন্য আমরা বুক লস রিলেটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু ট্রান্সফরমারের বেসিক সেগমেন্ট বা অংশ, যেগুলো আসলে তোমরা পড়ে নিবা নিজেরাই সুন্দরভাবে। তো প্রথম অধ্যায়ে আর তেমন বেশি কিছু পড়াশোনা নাই, তোমরা এখান থেকে এতটুকুই পড়বা। আমরা আগামী ক্লাসে এই ট্রান্সফরমার সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সরি, তো তোমরা ট্রান্সফরমারের এখানে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত কোশ্চেন করবা। এখানে কোর টাইপ এবং শেল টাইপ ট্রান্সফরমারের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। ট্রান্সফরমার অ্যাকশন বলতে কি বোঝায় এগুলো পড়বা। ওকে, তারপর ট্রান্সফরমার তেলের প্রধান প্রধান গুণাবলী কি কি এটা পড়বা। ট্রান্সফরমারের মূলনীতি কি এটা পড়বা, খুব ইম্পর্টেন্ট। ট্রান্সফরমারের মূলনীতি কি, তুমি যদি ট্রান্সফরমার সম্পর্কে একদম মানে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও ট্রান্সফরমার সম্পর্কে, তাহলে ট্রান্সফরমারের মূলনীতিটা পড়বা। ঠিক আছে, ট্রান্সফরমারের মূলনীতিটা পড়লে ট্রান্সফরমারের কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অতি সংক্ষিপ্ত পড়বা হচ্ছে বুক লস রিলে ট্রান্সফরমারের কোন ত্রুটিতে সংকেত দেয়। হ্যাঁ, দেখো এখানে বুক লস রিলে হচ্ছে ট্রান্সফরমারের হচ্ছে ওয়াইন্ডিং ত্রুটি বা অন্য কোনো কারণে গ্যাস জমলে বা তেলের গুণাগুণ নষ্ট হয়ে গেলে ট্রান্সফরমারকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম। তারপর সিলিকা জেল কি কাজ করে এটা পড়বা, অতি সংক্ষিপ্ত। তারপর ট্রান্সফরমারের কোর সিলিকন স্টিলের তৈরি কেন এটা পড়বা। তারপর হচ্ছে ব্রিদিং কি, হ্যাঁ, ট্রান্সফরমারের মিউচুয়াল ফ্লাক্স বলতে কি বোঝায় বা কি বোঝো, এগুলো পড়লেই হবে। ট্রান্সফরমারের প্লাজিং কি। ওকে, তারপর ট্রান্সফরমারের তেলের যে গুণাবলী আছে এই গুণাবলীগুলো পড়বা, কারণ এগুলো পরীক্ষায় আসে প্রায়, যে ট্রান্সফরমারের তেলের কাজ কি, ট্রান্সফরমারের তেলের গুণাবলীগুলো কি কি, হ্যাঁ, এগুলো পড়বা। ওকে, আজকে এতটুকুই থাকবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আমার এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।